আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় রাজনীতিতে স্বজন, রাজনীতির স্বজন। স্বজন ছাড়া কি রাজনীতি চলে? রাজনীতির জন্য অবশ্যই স্বজন প্রয়োজন। স্বজন এবং রাজনীতি এই বিষয়ে আলোচনার প্রয়োজন পড়েছে এজন্য যে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। 4 ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে। এই নির্বাচনে বড় একটি রাজনৈতিক দল বিএনপি তাদের অনুসারীদেরকে অংশগ্রহণ করতে না করেছে। আওয়ামী লীগ অংশগ্রহণ করছে, যদিও এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দলীয় মন্ত্রী এবং এমপিদের স্বজনদেরকে উপজেলা পরিষদ নির্বাচনে বিরত থাকতে হবে। সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ মেনেছেন, কেউ মানেননি। এসব বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশিক রহমান। আপনাকে স্বাগত। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন সম্মানিত দর্শক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি বড় আসপেক্টে দেখেন, সাংবাদিকের চোখে দেখেন বিষয়গুলো। রাশিক রহমানের কাছে আপনার পরে যাব, আপনি যদি শুরু করতেন। না, এখানে মানে আসলে একটু সুনির্দিষ্ট প্রশ্ন থাকলে এক ধরনের বলা যায়। প্রশ্নে যাব, আপনি ওভারঅল বিষয়টা যদি ওভারঅল যেটা হলো আপনাদের শিরোনামটা রাজনীতিতে স্বজন, রাজনীতির স্বজন, যেটা ঠিকই আছে। রাজনীতিতে স্বজন তো থাকবেই, এবং রাজনীতির কারা স্বজন সেটাও তো অবশ্যই গুরুত্বপূর্ণ। রাজনীতির স্বজন হলো জনগণ, জনগণদের নিয়েই রাজনীতি। আর রাজনীতিতে স্বজন থাকবে না একদম, এটাও ঠিক না, থাকবেই। যেমন ধরেন, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। ধরেন একটা রাজনীতিবিদ পরিবারের যে সন্তান আর একজন কৃষকের সন্তান ধরেন, তো যে শিশু, দুটোই যে শিশু হয়, রাজনীতিবিদ পরিবারের যে সন্তান সে কিন্তু তার জ্ঞান হওয়ার পরের থেকে কিন্তু রাজনীতিটা কীভাবে চলছে সে কিন্তু দেখে আসছে। তাকে কিন্তু নতুন করে আর অ আ ক খ টা শিখতে হচ্ছে না। আবার কৃষকের যে সন্তান, সেও হয়তো ভালো রাজনীতিবিদ হবেন, কিন্তু উনি কিন্তু কৃষিকাজটা আবার শৈশব থেকে শিখে আসছেন, দেখে দেখে শিখছেন। উনি এটা ইনহেরিট করছেন না। তো এরকমভাবে কিন্তু এটা হতেই পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এবার যে কারণে এই প্রসঙ্গটা উঠেছে, এত বেশি করে উঠেছে, সেটা হয়েছে কি, এটা কিন্তু আসলে এখানে স্বজন নিয়ে নয়। এটা হয়েছে, দেখা যাচ্ছে যে একটা এলাকায় এমপি সাহেব, উনি এমপি, ওনার সন্তান উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন, ওনার একাধিক সন্তান থাকলে আরেক সন্তান হয়তো পৌরসভার মেয়র হচ্ছেন, ওনার ভাই হয়তো আরেক জায়গায় এমপি হচ্ছেন, কোথাও স্ত্রী হচ্ছেন। এই যে জিনিসটা, মানে একটা জায়গায় যিনি এমপি হচ্ছেন, উনি এমপি হয়েই যেন সন্তুষ্ট থাকছেন না। উনি মনে করছেন যে এখানকার সবগুলি জায়গায় আমার লোকজন, আমার আত্মীয় স্বজনকে থাকতে হবে। যদি উনি বলতেন যে সব জায়গায় আমার দলের লোক থাকতে হবে, সেটা একটা জিনিস, ওটা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, দল তো থাকবেই। কিন্তু দলকে আর ওনারা আরও ছোট করে দেখছেন, যে না, দল না, আমার পরিবারের মধ্যে থাকতে হবে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা এবার প্রথমবারের মতো আমি দেখলাম যে একটা রাজনৈতিক দল অফিসিয়ালি এই মানসিকতার বিরোধিতা করলো। এবং এই বিরোধিতাকে, আওয়ামী লীগের এই সিদ্ধান্তকে আমি পার্সোনালি ওয়েলকাম করি। আমি মনে করি এই মানসিকতাটা একটা দলের ভেতর থেকে থাকা উচিত। কিন্তু প্রবলেম যেটা হলো, এটা তো প্রথমবার করলো, যে কারণে হয়তো অনেকে বিশ্বাসও করে নাই যে আসলেই কি আওয়ামী লীগ এটা চায়, আসলেই কি সিরিয়াসলি চায়। এটা মনে হলো কেন, আমি দেখলাম যে এই ঘটনা যেদিন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পার হয়ে গেল, তারপরের দিন দেখলাম যে ধানমন্ডির আওয়ামী লীগ অফিসে শাহজাহান খান সাহেবের সঙ্গে এটা নিয়ে ওবায়দুল কাদের সাহেবের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, পত্রিকায় পড়লাম। শাহজাহান খান সাহেব এটা মানতে পারছেন না, কারণ ওনার সন্তানকে উনি দাঁড় করাবেন উপজেলা চেয়ারম্যান, এবং ওনার সন্তান কিন্তু প্রত্যাহার করেননি। আবার ওখানে একরাম চৌধুরীকে দেখলাম, সে তো আরও বড় এক ধাপ এগিয়ে আসছেন। উনি বলছেন যে আমার ছেলেকে ভোট না দিলে উন্নয়ন হবে না এলাকায়। মানে সে লোকজনকে জিম্মি করে ফেলতে যাচ্ছেন তার সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য। তো এই যে মানে রাজনীতির উপর দলের চেয়েও পরিবারকে বড় করে দেখার যে মানসিকতা, এই মানসিকতাটা আসলে শোভন নয়। আর আমি মনে করি কি,
যে আওয়ামী লীগের মতো দলকে এটা সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত হিসাবে অথবা অথবা আওয়ামী লীগের সভানেত্রীর সিদ্ধান্ত হিসাবে বলতে হবে কেন? যারা আওয়ামী লীগ করেন তারা তো দেশপ্রেমিক হয় স্বাভাবিক, তো তারা কেন নিজের থেকে এটা ভাববেন না? তারা নিজের থেকে কেন চিন্তাটা করেন না যে আমার এলাকার একজন কৃষকের ছেলে যেন রাজনীতি করার মতো পরিবেশে আমি রাখতে পারি? সব যদি উনি ওনার সন্তান ওনার আত্মীয় স্বজনের মধ্যেই রেখে দিতে চান, বানাতে চান, তাহলে অন্যরা তো রাজনীতি থেকে বিমুখ হয়ে যাবে। কেবল জিন্দাবাদ বলার জন্য থেকে রাজনীতি করতে আসবেন আর ভাই। যে একজন কর্মী যিনি, উনি এটা ভাবেন যে একসময় আমি আমার ডেডিকেশনের মাধ্যমে আমার মেধার মাধ্যমে একসময় আমি সর্বোচ্চ স্থানে পৌঁছবো, তাকে সেই সুযোগে জায়গাটা রাখবেন না? কারণ আপনিই সব চান, আপনার ঘরে সবাই থাকবে, তো এটা উচিত না। এবং এই জিনিসটা আওয়ামী লীগ বুঝেছে, যখনই বুঝছে, তো আমি এই উপলব্ধিটাকে আমি অনার করি। আচ্ছা, আপনার কাছে আসবো। রাশেক রহমান অনেক কথা বললেন ইন্ট্রোডাক্টরি, মাসুদ কামাল সাহেব আপনার কাছ থেকে এই বিষয়টা শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে স্বজন রাজনীতি করতে চাইলে দেশপ্রেমিক নয়, এটা ভাবার কোনো সুযোগ নাই। 2 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের অনেক স্বনামধন্য প্রথিতযশা প্রতিষ্ঠিত দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক নেতা পারিবারিক ধারাবাহিকতার মধ্য দিয়েই কিন্তু এসেছে। আবার মাসুদ কামাল ভাই যেটা বললেন, একেবারে বিচ্ছিন্ন প্রেক্ষাপট থেকেও এসেছেন। কিন্তু সেটাও যদি আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এর ব্যবচ্ছেদ করা একটা চিত্র দেখতে চান, তাহলে দেখবেন যে হয়তোবা তার স্বজনেরা খুব বড় কোনো নেতা ছিলেন না, কিন্তু প্রান্তিক পর্যায়ের নেতা ছিলেন অথবা রাজনীতির সাথে যুক্ত ছিলেন। রাজনীতি এমন একটা নেশা, স্পৃহাটা এমন একটা প্রকার প্রকৃতির যেখানে স্বজনের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং যুদ্ধ করতে গেলেও কিন্তু স্বজনের উৎসাহ লাগে, সাহস লাগে, দোয়া লাগে, ভালোবাসা লাগে। এবং 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্ব, যেখানে আপনি তাকাবেন না কেন স্বজনের একটা বিরাট বড় ভূমিকা। বঙ্গমাতার কথা যেমন অস্বীকার করা যায় না, ঠিক একইভাবে টেকনাফ থেকে তেতুরিয়া যে কোনো প্রান্তের যে কোনো মুক্তিযোদ্ধা যারা যুদ্ধে গেছেন তাদের বাবা মা ভাই বোনের জায়গাটাকে অস্বীকার করা, সেটা রাজনীতির একটা অংশ। রাজনীতি কখনো আপনি বসে করবেন, কখনো সংসদে করবেন, কখনো মাঠে করবেন, মিছিলে করবেন, অথবা কখনো যুদ্ধ করতে গিয়ে কখনো ভোটে করবেন, কখনো ভোটে করবেন, শিওর। বাট রাজনীতি ভোটের থেকে অনেক বড়। রাজনীতি সব সময় ভোট 5 বছর পর পর অথবা 4 বছর পর পর, ডিপেন্ডিং অন কোন ভোট। আমি যেই জায়গাটায় যেতে চাই এটা হচ্ছে এরকম, আমার বাড়ি রংপুরের মিঠাপুকুর। আমার বাবা কিন্তু গত 32 বছর ধরে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কেন্দ্রীয় কমিটির, এবং তিনি এই মিঠাপুকুরে পরপর 5 বার সংসদ সদস্য ছিলেন। তিনি তারপরে আপনি জানিয়ে রাখি, এই অনুষ্ঠানে আমার সঞ্চালনায় তিনি এই চেয়ারেই বসেছিলেন। তাতে আই ফিল অনার্ড আপনার সাথে আজকে আমি অনুষ্ঠান করছি। আই ফিল রিয়েলি গুড। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। তো আমার বাবার পরে তার জীবদ্দশায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়েছেন নির্বাচন করার জন্য। এখন কথা হচ্ছে, এটা কি শুধুমাত্র ওনার সন্তান বলে দিয়েছেন, নাকি তিনি মনে করেছেন আমার নির্বাচিত হওয়ার যোগ্যতা আছে বা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে? স্বজন হওয়া দোষের কিছু না, কিন্তু এখন আলোড়ন যে জায়গাটা তৈরি হয়েছে, আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণটা দিতে চাই এভাবে। এই পরিস্থিতির জন্য মূলত দায়ী কিন্তু বিএনপি। এটা মাসুদ কামাল ভাই বা আমি এই প্রশ্নটা করতাম আপনাকে, যে আমি নিজেই বলে দিচ্ছি কেন। কারণ হচ্ছে যে 2024 সালের নির্বাচনে যখন বিএনপি জামাত সহ তাদেরকে অনুসরণ করে আরও কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করলেন না, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হওয়ার উপক্রম হয়েছিল। এবং এই সাংবিধানিক শূন্যতা যদি বঙ্গবন্ধু কন্যা তৈরি হতে দিতেন, একে যদি মোকাবেলা না করতেন, এই নিরসন যদি নিশ্চিত না করতেন, তাহলে বাংলাদেশের জন্য অবধারিতভাবে একটা অন্ধকার অপেক্ষমান ছিল। এবং আমরা রীতিমতো পশ্চিমা যারা মুনিব যাদেরকে বলা হয়, সরল ভাষায় বলা যেতে পারে মালিক, আরবি ভাষায় বলা যেতে পারে আরবাব, তাদের নতুন করে দাসে রূপান্তরিত হতাম। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে একটি অনন্য অভূতপূর্ব রাজনৈতিক ব্যবস্থাপত্র বলবো, প্রেসক্রিপশন আমরা দিয়েছিলাম, যেখানে একই দলের ভিতরেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যে যেখান থেকে পেরেছে দাঁড়িয়েছে, এবং সেখানে স্বজন কি স্বজন না, আপনি আদৌ যোগ্য কি যোগ্য না, আপনি দলের বিরুদ্ধে দাঁড়ালে বিএনপির সুবিধা হয় কি হয় না, এসব জিনিস বিবেচ্য ছিল না। তখন ছিল বাংলাদেশকে রক্ষা করা মূল ব্যাপার। এবং
এই নির্বাচনটি হয়ে যাওয়ার পরে যখন একটি সংসদ গঠিত হয়েছে, দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার যেই পথটি সেটা আবার খুলে গেছে, আবার আমরা কর্মমুখর হয়েছি, নতুন করে আস্থা জাগ্রত হচ্ছে যে হ্যাঁ আমরা এই সংকটগুলোকে নিরসন করতে পারবো। সেই সময় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার যে নির্বাচন, সেই নির্বাচনে আবারও বিএনপি জামাত লন্ডন থেকে ভেসে আসা তাদের ওহির উপরে ভিত্তি করে এই নির্বাচনটার থেকে নিজেকে দূরে রাখছে, যার জন্য হয়েছে কি অনেক এলাকায় প্রার্থীও তো আপনি খুঁজে পাবেন না। বাংলাদেশের বাস্তবতা না, পৃথিবীর বাস্তবতা কি, যে কোনো দেশে যান দুটো দল, মার্কিন যুক্তরাষ্ট্রে যান রিপাবলিকান পার্টি, ডেমোক্রেট পার্টি, যুক্তরাজ্যে ইংল্যান্ডে যান লেবার পার্টি, কনজারভেটিভ। হ্যাঁ আপনার ছোট ছোট পার্টিও আছে, কিন্তু মূলত কিন্তু সব জায়গায় দুটো। আপনি ভারতে চলে যান বিজেপি ভার্সেস কংগ্রেস, রাইট? এখন যদি বিরোধী শক্তি বলেন বা রাস্তার সড়কের বিরোধী দল বলেন, তারা যদি সচেতনভাবে একটা নির্বাচনী প্রক্রিয়াকে হতাশা বা নৈরাশ্যে পতিত করার জন্য এই কৌশল অবলম্বন করে, তখন অনেক জায়গায় অনেকেই দাঁড়াবে যার হয়তো বা দাঁড়ানোর কথা ছিল না। আমি জায়গাটাকে ওই জায়গায় রাখতে চাই। তবে হ্যাঁ, আমার দলের পক্ষ থেকে যেই সিদ্ধান্ত হয়েছে যে স্বজন বলেই দাঁড়াবেন, এটা মেনে নেওয়া হবে না, সেটাকেও আবার আমি সাধুবাদ জানাই। কারণ স্বজন হওয়া ভালো, কিন্তু এটা তো আর আপনার যোগ্যতা হতে পারে না। আপনার যোগ্যতা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে হতে হবে। এবং আপনি যেমন বললেন যে আমার বাবাকে আপনি এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন, চ্যানেলে আমি খুব বেশি অনুষ্ঠান না করলেও যত অনুষ্ঠানেই আমি এসেছি রাজনৈতিক অনুষ্ঠানে, আমি আমার নিজ পরিচয়ে এসেছি। তা আমি কথাটা বলছি এই কারণে, স্বজন হওয়া ভালো, কিন্তু স্বজন হওয়াই একমাত্র যোগ্যতার নিয়ামক যাতে না হয়, সেই জন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নির্দেশনাটা অনেকে মেনেছেন, অনেকে মানেননি। সেটা তো মাননীয় সাধারণ সম্পাদক মহোদয় বললেন যে সময় মতো তিনি দেখবেন, তা আমরা অপেক্ষায় থাকলাম, দেখব। আর তার থেকেও বড় কথা, দিনের শেষে কোনো পদ্ধতি বা কোনো প্রক্রিয়াই ত্রুটিমুক্ত নয়। গণতন্ত্রেই বলুন, সমাজতন্ত্রেই বলুন, অথবা একেবারে দৈব দিয়ে মাখানো নতুন কোনো পদ্ধতিও যদি নিয়ে আসেন, সেখানে দেবতার দোষ ধরার শক্তি আমাদের আছে, এটাই বাস্তবতা। কিন্তু যে কোনো প্রক্রিয়া বা পদ্ধতি যদি অবারিত ধারায় চলতে থাকে বারবার, তাহলে ধীরে ধীরে তার ত্রুটিগুলো মোচন হয় বলে আমি মনে করি। এবং একেবারে ছিদ্র বিশিষ্ট একটা জায়গা থেকেও নিশ্চিদ্র একটা পরিস্থিতির দিকে যাওয়া সম্ভব। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে আসবো মাসুদ কামাল। উপজেলা পরিষদ নির্বাচন প্রচারণ হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রপতি ছিলেন। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টি এই সংসদে আছে প্রিয় দল হিসেবে। এই উপজেলা নির্বাচনে কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে তেমন প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ বিশ্লেষণ করবেন? এটা কারণ হলো কি, জাতীয় পার্টি একটা এখন ক্ষয়িষ্ণু একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এবং তারও চেয়ে বড় কথা, এরা এখন একটা পরগাছা রাজনৈতিক দলের মতো অবস্থান হয়েছে, এদের পরজীবী টাইপের। মানে অন্য কারো হেল্প ছাড়া তারা দাঁড়াতে পারে না। পরগাছা যেমন হয় বট গাছকে ধরে হচ্ছে, আবার যারা নাকি বট গাছ যদি ছোটো হয়ে যায়, পাট গাছকে বেয়েও কিন্তু পরগাছা উঠে, লতানো গাছ। তো জাতীয় পার্টি এখন একটা লতানো গাছ। স্বর্ণলতার কথা বলছেন? স্বর্ণলতা, যে কোনো লতানো গাছই সে একে একে দাঁড়াতে পারে না রে ভাই, কারো না কোনো হেল্প লাগে। তো জাতীয় পার্টির অবস্থান এরকম, তাদের এখন কিছু নাই, আর অবশিষ্ট নাই। আপনি দেখেন এই সংসদে তাদের এখন 2 জন সংরক্ষিত আসন সহ 13 জন, যে 11 জন জিতেছে, এই 11 জন যে 11টা আসন থেকে জিতেছে, এই 11টা আসনে কিন্তু নৌকা ছিল না, কোনোটাতে ছিল না। কিন্তু তারা তো আপনার মনোনয়ন দিয়েছিল আপনার 263 জনের মতো। তো এতগুলি মনোনয়ন দেওয়ার পরেও তারা কিন্তু একটাতেও জিততে পারেনি, যেগুলিতে নৌকা ছিল, একটাতেও না। তো নৌকা ছিল না এমন জায়গায়ও তো তারা জিততে পারেনি। কোনটা? নৌকা ছিল না ওগুলো পারে নাই, ওগুলো পারে। নৌকা তাদের যে কটা দান করেছিল সে কটাও তারা ঘরে তুলতে পারে নাই। 26টা ছিল, 26 থেকে 11টা পেয়েছে। তো তাদের ক্যাপাবিলিটি ওইটুকুই। একটা দল ধীরে 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 এটা হয় যে আপনি যদি দীর্ঘদিন একটা লাঠি ভর দিয়ে হাঁটেন না, একসময় আপনি লাঠি ছাড়া হাঁটতে পারবেন না, আপনার অভ্যাস হয়ে যাবে। কিন্তু তো ওদেরও একই অবস্থা।
ওরা তো কখনো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও করে না, সবসময় তাকায় থাকে। এখন আওয়ামী লীগ নিজেই ওদেরকে ছাড় দেবে কি? আওয়ামী লীগ সব ছেড়ে দিছে, যে নৌকাই নেই আমার, তো তুমি যাও বাবা ওদের সঙ্গে লড়াই করে আসো। কারণ ওরা দেখছেন যে কী করবে, নৌকার যদি এখানে 5 জন প্রার্থী থাকে ও হবে ষষ্ঠ। জাতীয় পার্টির অবস্থা কিন্তু এমন যে নৌকার যদি 5 জন প্রার্থী থাকে, যা নাকি কেউ নৌকা পাচ্ছে না, আওয়ামী লীগের 5 জন প্রার্থী, 5 জনই মনে করেন এই কেউ একটা এক একজন এক এক মার্কে এনে দাঁড়াচ্ছে। জাতীয় পার্টি এখানে লাঙ্গল নিয়ে দাঁড়ায়, লাঙ্গল 6 নম্বর হবে ভাই, 2-1টা ব্যতিক্রমে 3-4 আসতে পারে, আর এদের কোনো জায়গা নেই। তো জাতীয় পার্টি আলটিমেটলি একটা বিলুপ্ত প্রায় পার্টি। তো এই পার্টিকে আপনি খুঁজেন কেন, আমি এটা বুঝতাম না। আপনার খুঁজার কথা মনে হলো কেন? সংসদেতে এখন পর্যন্ত তারাই বিরোধী দল নামে আছে। ওটা দয়াপ্রাপ্ত পলিটিক্যাল পার্টি, দয়াপ্রাপ্ত বিরোধী দল। আপনার কাছে জানার ছোট্ট একটু আছে যে রাজনীতিতে বা দেশের জন্য একটা শক্তিশালী বিরোধী দল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শক্তিশালী বিরোধী দলের অভাবেই কিন্তু এখন এই যে স্বজনদেরকে যে নির্দেশনা দিতে হচ্ছে সরকারি দলকে, শক্তিশালী বিরোধী দল আমরা কখন পেতে পারি বা পাবো? বা শক্তিশালী বিরোধী দল আপনি তখনই পাবেন যখন আপনি বিরোধী দলকে সম্মান করবেন। এটা হলো একদম বেসিক কথা রে ভাই। এখন দেখেন কি হয়েছে, আজকে যদি বিএনপি ক্যান্ডিডেট হইতো, আওয়ামী লীগ কী বলেছে উপজেলার নির্বাচনে, একটা স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু স্থানীয় সরকার শুনতে খুব গাল ভরা, যে স্থানীয় সরকার ওখান থেকে আসবে। বাংলাদেশের স্থানীয় সরকারের যে কনসেপ্টটা, এটা একদম খুবই মানে একটা হাস্যকর কনসেপ্ট। হাস্যকর কেন? এখানে একজন লোক ইলেক্টেড হয়ে আসতেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা প্রশাসনিক একটা আদেশে সেই ইলেক্টেড ব্যক্তিরা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, বাতিল হতে পারে, স্থগিত হতে পারে, অনেক কিছু হতে পারে। ইলেক্টেড লোকটা